ओम अज्ञानञ्जनशलाकया शुष्करुष्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नमः। नमो आचार्यपदाय निताय कृपपदायिने गौरकथागमताय गुरुप्राप्ताय नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पूर्वे गौरचंद्राय राधिकाय तदा कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। श्रीमन माता जी पुराण। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তোমরা কেবল আমার চিঠি লিখছো, আমি ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলে তোমরা কিছুই করতে পারছো না, কেবল চিঠি লিখছো। সে যাই হোক, খুব সাবধান থেকো যাতে জমি কেনার ব্যাপারে কোনো রকম অবৈধ লেনদেন না হয়, সেটি খুবই বিপজ্জনক, তাই খুব সাবধানে থেকো। মুম্বাইয়ের কাজ কিভাবে এগোচ্ছে সেই সম্বন্ধে আমাকে নিয়মিতভাবে খবর পাঠিও। আমি খুবই উৎকণ্ঠিত থাকি এবং নিয়মিতভাবে তোমার কাছ থেকে খবর পেলে আমি আনন্দিত হব। নতুন দিল্লি, 22শে অগাস্ট 1975। সকাল 9:15টার সময় শিল প্রভুপাদ এবং তার কয়েকজন প্রধান শিষ্য প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন। সেখানে তাদের প্রচন্ড রকমের নিরাপত্তা নিয়ন্ত্রণের সম্মুখীন হতে হয়। দুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী খুন হয়েছেন এবং গুজব শোনা যাচ্ছিল যে এরপরেই ইন্দিরা গান্ধীর পালা, তাই সশস্ত্র সৈনিকেরা তার বাড়ি পাহারা দিচ্ছিল। বাইরের গেটের প্রহরীরা ঠিক করছিল যে বিদেশিরা ভিতরে যেতে পারবে না, শিল প্রভুপাদ একলা যেতে পারেন। একজন প্রহরী ফটক খুলে দাঁড়ালো এবং অন্য একজন প্রহরী শিল প্রভুপাদকে একটি গাড়িতে উঠতে সাহায্য করলো। সেই গাড়িটি তাকে প্রধানমন্ত্রীর বাড়ির দরজায় নিয়ে গেল। ইত্যবসরে ভক্তরা তখন বাইরের ফটকে উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করছিল। শিল প্রভুপাদ যেখানেই যেতেন তার কয়েকজন শিষ্য তার সঙ্গে সঙ্গে থাকতো। তার শিষ্যরা উৎকণ্ঠিত পিতার মতো দুশ্চিন্তা করতে থাকে, তাদের সাহায্যের প্রয়োজন হবে। ছোট ছোট হস্তাক্ষরে শিল প্রভুপাদ তার ছোট নোট বইয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনার কয়েকটি বিষয় লিখে রেখেছিলেন। 1, 500 বিদেশিদের জন্য অভিবাসন মঞ্জুর। 2, সমস্ত এমপিদের দীক্ষিত ব্রাহ্মণ হতে হবে। 3, সঞ্জয় রাজা। 4, কসাইখানাগুলো বন্ধ। 5, জপ ও কীর্তন। 6, মাংস আহার বন্ধ। 7, বেশ্যাবৃত্তি দণ্ডনীয়। 8, ভগবত গীতা বিহীন কোনো ধর্ম সম্প্রদায় গ্রহণযোগ্য নয়। 9, সমস্ত সরকারি অফিসারদের কমপক্ষে দিনে 2বার কীর্তনে যোগদান করা কর্তব্য। 10, সমগ্র বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনার প্রতি সমর্থন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি তালিকার শিরোভাগে লেখা ছিল, শ্রীমতী গান্ধী যেন পাশ্চাত্য দেশ থেকে আগত শিল প্রভুপাদের কয়েকজন শিষ্যকে স্থায়ীভাবে ভারতে বসবাস করার অনুমতি দেন। তার কয়েক সপ্তাহ আগে মায়াপুরে কয়েকজন বিদেশি ভক্তকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত কয়েক বছর ধরে যখনই কোনো রাজ্যপাল, এমপি অথবা অন্য কোনো প্রতিপত্তিশালী মানুষের সঙ্গে প্রভুপাদের কথা হয়েছে, তখনই তিনি তার বিদেশি শিষ্যদের ভারতে স্থায়ীভাবে বসবাস করতে দেওয়ার সুযোগের কথা বলেছেন। ভক্তদের 6 মাসের ভিসার মেয়াদ শেষ হলেই তাদের দেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছিল। যাতায়াতের প্রচন্ড খরচ এবং ভক্তদের সেবার ব্যাঘাত হওয়ার ফলে ভারতে ইস্কনের কার্যকলাপ গভীরভাবে ব্যাহত হচ্ছিল। তাই শিল প্রভুপাদ চেয়েছিলেন ইন্দিরা গান্ধী যেন অন্তত 500 বিদেশি ভক্তকে স্থায়ীভাবে থাকতে দেন। শিল প্রভুপাদের তালিকায় অন্যান্য বিষয়গুলো ছিল বৈদিক যুগে রাজর্ষিদের ভাবধারা অবলম্বন করে কিভাবে প্রধানমন্ত্রী ভারতে কৃষ্ণ ভাবনাময় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, সেই একই ভগবত চেতনাময় নেতৃত্ব যার কথা তিনি যেখানে গেছেন সেখানেই প্রচার করেছেন, এবং তার গভীর বিশ্বাস ছিল যে পৃথিবীর নেতারা যদি ব্যবহারিকভাবে তা প্রয়োগ করেন তাহলে সমস্ত পৃথিবী জুড়ে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দময় এক যুগের সূচনা হবে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রবণতা ছিল সবকিছু কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনতে, তাই তার কর্তব্য হচ্ছে বৈদিক ভাবধারা অনুসারে তা সম্পাদন করা। তাহলে তার নেতৃত্ব সবচেয়ে কার্যকরী এবং মঙ্গলজনক হতে পারে।
একজন সরকারি কর্মচারী ছিল প্রভুপাদের গাড়ির দরজা খুলে তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করেন এবং তাকে পথ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসেন। শিল প্রভুপাদ ঘরে ঢোকা মাত্র শ্রীমতী গান্ধী উঠে দাঁড়ান। যদিও তিনি শিল প্রভুপাদকে সাদর সম্বর্ধনা জানান এবং তাকে বসতে অনুরোধ করেন, তবু শিল প্রভুপাদ তখনই বুঝতে পেরেছিলেন যে শ্রীমতী গান্ধীর চিত্ত অত্যন্ত বিক্ষিপ্ত এবং তার জীবন সম্পর্কে তিনি আশঙ্কাগ্রস্ত। তিনি খোলাখুলিভাবে সেই কথা স্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তাই এটি আলোচনা করার উপযুক্ত সময় নয়। প্রভুপাদ বুঝতে পারেন যে আদৌ সাক্ষাৎ করার ইচ্ছে তার ছিল না, তবে যেহেতু তিনি কথা দিয়ে রেখেছেন তাই তিনি সাক্ষাৎ করতে সম্মত হয়েছিলেন। তিনি যে তার সঙ্গে দেখা করতে সম্মত হয়েছিলেন তা থেকে তিনি অনুভব করেছিলেন যে পারমার্থিক জীবনের প্রতি তার কিছুটা আকর্ষণ রয়েছে, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এই সাক্ষাৎকারে অন্তত যে ব্যাপক উপদেশ দেওয়ার কথা তিনি স্থির করে এসেছিলেন সেই উপদেশ তিনি দিতে পারবেন না। সারা পৃথিবী জুড়ে শিল প্রভুপাদ যে কাজ করছেন সেই জন্য শ্রীমতী গান্ধী তাকে প্রশংসা করেন। তিনি উত্তর দিয়েছিলেন, আমার শিষ্যরা সকলেই খুব ভালো ছেলে, এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন তিনি তাদের স্থায়ীভাবে বসবাসের কোনো বন্দোবস্ত করতে পারবেন কিনা। তিনি রাজি হয়েছিলেন, কিন্তু আবার তিনি তার বর্তমান উৎকণ্ঠার উল্লেখ করেছিলেন। শীঘ্রই তাদের আলোচনা শেষ হয় এবং শিল প্রভুপাদ সেখান থেকে বিদায় নেন। কয়েকদিন পর দিল্লিতে অবস্থানকালে শিল প্রভুপাদ রামেশ্বরের কাছে থেকে একটি চিঠি পান। লস এঞ্জেলেসের বিবিটি প্রভুপাদের আদেশ অনুসারে 2 মাসের মধ্যে 17টি খণ্ড প্রকাশের কাজ অলৌকিকভাবে সম্পাদন করেছে। মুদ্রক, সম্পাদক, চিত্রকর এবং কর্মচারীরা যথাসময়ে তাদের ম্যারাথন শেষ করেছে। মুদ্রকের কাছ থেকে প্রথম বইটি এলে যখন সেটি শ্রী শ্রী রুক্মিণী দ্বারকাধীশ এর কাছে নিবেদন করা হচ্ছিল, তখন ভক্তরা শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র কীর্তন করতে করতে অপ্রাকৃত আনন্দে মগ্ন হয়েছিল। তারা তাদের পরমারাধ্য গুরুদেবের আদেশের অপ্রাকৃত শক্তি অনুভব করেছিল এবং তারা দেখেছিল যে তাদের হাতের কিরণক রূপে তারা কিভাবে অসাধ্য সাধন করতে পারে। আজ আমাদের কম্পোজার শ্রী চৈতন্য চরিতামৃতের শেষ খণ্ডটি সমাপ্ত করেছে। আগামী সপ্তাহের বুধবার 20 অগাস্ট সবকটি খণ্ড মুদ্রকের কাছে যাবে। এখন তারা পঞ্চম স্কন্ধ কম্পোজ করতে শুরু করেছে এবং ব্যাস পূজার দিনের মধ্যে সম্পূর্ণ পঞ্চম স্কন্ধ অবশ্যই মুদ্রকের কাছে যাবে। অক্টোবর মাসের মধ্যে সবকটি বই সম্পূর্ণ হবে বলে প্রতিজ্ঞা করে প্রায় 60 জন ভক্ত সেই চিঠিটি স্বাক্ষর করেছিল। ইস্কন প্রেসে আপনার অযোগ্য সেবক তাদের পক্ষ অবলম্বন করে রামেশ্বর বলেছিল, আপনার অপ্রাকৃত গ্রন্থগুলো প্রকাশ করে তার কোটি কোটি কপি পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে বিতরণ করা ছাড়া আমাদের আর অন্য কোনো বাসনা নেই। তার পরের দিন দিল্লি থেকে শিল প্রভুপাদ লিখেছিলেন, তোমার বাসনা অনুসারে পুরো 12টি খণ্ড তুমি অবশ্যই পাবে। তোমার এই ঐকান্তিক বাসনা শ্রীকৃষ্ণ অবশ্যই পূর্ণ করবেন। 21শে অগাস্ট শ্রী শ্রী বলরামের আবির্ভাব তিথির দিন রামেশ্বর শিল প্রভুপাদকে একটি টেলিগ্রাম পাঠায়। শ্রী শ্রী বলরাম শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় শ্রী চৈতন্য চরিতামৃত শেষ খণ্ডটি আজ মুদ্রকের কাছে যাচ্ছে। আপনার করুণা এবং দিব্য আদেশের প্রভাবেই তা সম্ভব হয়েছে। শিল প্রভুপাদ যদিও বৃন্দাবনে গিয়েছিলেন, তবু ভক্তরা 31শে অগাস্ট তার 80তম জন্মদিবসে 15টি অগ্রিম কপি তাকে পাঠাতে সক্ষম হয়েছিল। মন্দিরের মহোৎসবের অনুষ্ঠানের ঠিক পরে একটি ভক্ত শ্রী চৈতন্য চরিতামৃতের শেষ 6টি খণ্ড নিয়ে বৃন্দাবনে উপস্থিত হয়। গভীর তৃপ্তি সহকারে শিল প্রভুপাদ সেই বইগুলি পরীক্ষা করে দেখেন। বইগুলির চারুকর্ম দেখে তিনি সন্তুষ্ট হয়েছিলেন এবং অচিরেই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা পাঠে সম্পূর্ণভাবে মগ্ন হয়ে পড়েন। তিনি এত অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি বৃন্দাবনের ভক্তদের বলেছিলেন তিনি ভাবছেন তার ভ্রমণ স্থগিত রেখে বৃন্দাবনে অবস্থান করে অনুবাদের কাজ করে যাবেন কিনা। ইস্কন প্রেসের ভক্তদের ভাব বিনিময় ছিল এতই আন্তরিক যে তিনি তাদের সে আন্তরিক প্রতিদান দিতে চেয়েছিলেন। তিনি লিখেছিলেন, মাই ডিয়ার রামেশ্বর এন্ড কোম্পানি, তোমরা এই গ্রন্থগুলো প্রকাশের এবং তা বিতরণের কাজ খুব নিষ্ঠা সহকারে গ্রহণ করেছ এবং সেটি হচ্ছে আমাদের মিশনের সাফল্য। তোমরা এই কাজ নিষ্ঠা সহকারে গ্রহণ করেছ এবং আমি জানি যে আমার গুরু মহারাজ তোমাদের প্রতি প্রসন্ন হয়েছে, কারণ তিনি এটি চেয়েছিলেন। তাই এই প্রচেষ্টার ফলে তোমরা ভগবত ধামে পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে ফিরে যাবে। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটা জিনিস দেখুন, প্রভুপাদ একটা জিনিস আমাদের শিখিয়েছে যেটা আমি সবসময় মনে করি, আমাদের ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ যেন না থাকে। এটা প্রভুপাদ শিখিয়েছেন। অনেক সময় বক্তারা বলে
তবু এটা আমার দ্বারা হবে না। যেই কথাগুলি বলে আমার একদম অপছন্দ, আর সেটা প্রভুপাদ আমাদের শিখিয়েছে। অসম্ভব বলে কোনো শব্দ নেই। যদি আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখি, অবশ্যই ভগবান সম্পূর্ণ করবে। সমস্ত ভক্তরা বলেছিল হবেই না, কিন্তু অলৌকিকভাবে সম্পন্ন হয়েছে বলছে। আর প্রভুপাদ কি খুশি দেখবে। সেই জন্য আমাদের ডিকশনারি থেকে এই জিনিসটা বাদ দিতে হবে। আমার দ্বারা এটা হবে না, ও এটা সম্ভব নয়, এই কথাগুলো ডিকশনারি থেকে ফেলতে হবে। তাহলে আমরা বক্তব্য এগোতে পারবো। নাহলে প্রতি পদে পদে আমাদের বাধায় আসে। ওকে, সর্বর্পা মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। অল্প কয়েক বছরের মধ্যে শ্রীল প্রভুপাদ দেখেছিলেন যে ইসকনের প্রকাশক বিভাগ, যা নিউ ইয়র্কের স্টোর ফ্রন্টে প্রথম মন্দিরে হাতে চালানো ডিস্ক প্রিন্টিং প্রেস কিভাবে লস অ্যাঞ্জেলেসে অতি উন্নত কম্পিউটার টাইপ সেটিং মিশন আদি যন্ত্র সমন্বিত এবং কঠোর পরিশ্রমী নিষ্ঠাবান ভগবত ভক্ত ম্যানেজার, এডিটর, প্রফরিডার, আর্টিস্ট, ফটোগ্রাফার, ডিজাইনার, লেআউট আর্টিস্ট এবং ফটো টেকনিশিয়ান সম্মানিত এক বিরাট গ্রন্থ প্রকাশনী বিভাগে পরিণত হয়েছে। পাশ্চাত্যে যাওয়ার আগে ভারতে ছিল প্রভুপাদকে একখণ্ড শ্রীমদ্ ভাগবত চাপানোর জন্য মাসের পর মাস একলা কঠোর সংগ্রাম করতে হয়েছে। এখন তার প্রিয় শিষ্যরা তার অনুবাদ করা মাত্রই সেগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে চাপাচ্ছে, আর তার উপর সঙ্গে সঙ্গে সেগুলি তারা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করে সারা পৃথিবী জুড়ে বিতরণ করছে। বৃন্দাবন, 13ই সেপ্টেম্বর 1975। রাধাষ্টমীর দিন ছিল প্রভুপাদ কৃষ্ণ বলরাম মন্দির সংলগ্ন গুরুকুল বাড়ি তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেছিলেন যে সেই বাড়িটি তৈরি হলে বক্তারা যেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আগত 500 শিক্ষার্থীর বসবাসের বন্দোবস্ত করে। অপূর্ব সুন্দর মন্দির, অতিথিশালা এবং অচিরেই এই গুরুকুলের মাধ্যমে ছিল প্রভুপাদ অসংখ্য মানুষকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের আশ্রয়ে নিয়ে আসার আয়োজন করেছিলেন। সেই জন্য তিনি সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, এমনকি তার শান্তিপূর্ণ লেখার কাজ পর্যন্ত। সেই জন্য তিনি তার ভক্তদেরও সবকিছু উৎসর্গ করতে নির্দেশ দিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে নিরন্তর ভ্রমণ ক্রমান্বয়ে অসুবিধাজনক হয়ে উঠেছে। সেটি ছিল তার ভারতে ফিরে আসার একটি কারণ, কিন্তু তবুও তিনি কোনো মতেই তা বন্ধ করবেন না। তিনি যদি ভ্রমণ না করেন তাহলে তার আন্দোলন সুস্থ এবং সবল হতে পারবে না। তাই নানা রকম অসুবিধা সত্ত্বেও তিনি তার ভ্রমণ চালিয়ে যেতে প্রস্তুত ছিলেন। তার শিষ্যরা তাকে নিরন্তর নিমন্ত্রণ জানাচ্ছিল এবং ইদানিং পুষ্ট কৃষ্ণ স্বামী তাকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য অনুরোধ জানায়। শ্রীল প্রভুপাদ যখন তাতে সম্মত হন, তখন অতি শীঘ্র পুষ্টকৃষ্ণ 10টি মহোৎসবের আয়োজন করে এবং ডারবান ও জোহানেসবার্গে অক্টোবর মাসে 3 সপ্তাহ জুড়ে অনুষ্ঠানের আয়োজন করে। হিন্দু প্রধান মরিশাস দ্বীপের ভক্তরা শ্রীল প্রভুপাদকে সেখানে যেতে অনুরোধ করে এবং তারা জানায় যে সেখানকার প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। শ্রীল প্রভুপাদ রাজি হন। বৃন্দাবন ত্যাগ করে অল্প কিছুকালের জন্য দিল্লি, আহমেদাবাদ এবং মুম্বাইয়ে অবস্থান করে তিনি আফ্রিকা অভিমুখে যাত্রা করেন। মরিশাস, 24শে অক্টোবর। শ্রীল প্রভুপাদ মরিশাসে আসেন সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সৌহার্দ্য প্রদর্শন করে প্রধানমন্ত্রী মরিশাসে শ্রীল প্রভুপাদের অবস্থানকালে তার ব্যবহারের জন্য একটি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। একদিন শ্রীল প্রভুপাদ গাড়িতে করে শহরের বাইরে গ্রামাঞ্চলে ভ্রমণ করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি যখন গাড়ির ডান দিকে উঠতে যাচ্ছিলেন তখন পুষ্টকৃষ্ণ স্বামী প্রস্তাব করে শ্রীল প্রভুপাদ অন্যদিকে আসুন, এই দিকটা আরো নিরাপদ, এবং শ্রীল প্রভুপাদ তাই করেন। 8 ঘন্টা ধরে তারা আখের ক্ষেতের পাশ দিয়ে এবং সমুদ্রের পাশ দিয়ে অপূর্ব সুন্দর পল্লী অঞ্চলের মধ্য দিয়ে গাড়িতে করে ঘুরে বেড়ান। এক সময় তারা গাড়ি থামিয়ে সমুদ্রের পাশে একটি খারাপ পাহাড়ের পাশ দিয়ে হাঁটেন। তারপর তারা যখন গাড়িতে ফিরে আসেন তখন ব্রহ্মানন্দ স্বামী গাড়ির ডান দিকের দরজাটি খুলে দেয়, কিন্তু শ্রীল প্রভুপাদ বলেন না, অন্য দিকটি নিরাপদ, ঠিক যে কথা পুষ্টকৃষ্ণ পূর্বে তাকে বলেছিল। কয়েক মিনিট পরে শ্রীল প্রভুপাদের কালো রঙের যখন একটি বাঁক নিচ্ছিল তখন হঠাৎ একটি বক্স ওয়াগন গাড়ি অন্য দিক থেকে এগিয়ে আসে। শ্রীল প্রভুপাদ পুষ্টকৃষ্ণের পিছনের সিটে বসেছিলেন এবং ব্রহ্মানন্দ ড্রাইভারের পিছনে বসেছিলেন। বক্স ওয়াগনটি
আসার ঠিক পূর্বে ছিল প্রভুপাদ সোজা হয়ে আসন করে বসেছিলেন এবং তার হাতের ছড়িটি মেঝের উপর শক্ত করে ধরে তার উপরে ভর দিয়েছিলেন। বক্স ওয়াগনটিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে ড্রাইভার ব্রেক কষে এবং গাড়িটি বাঁ দিকে ঘোরাবার চেষ্টা করে, কিন্তু বক্স ওয়াগনটিও সেদিকেই বাঁক নেয়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুষ্টকৃষ্ণের মাথায় সজোরে উইন্ডশিল্ডে ধাক্কা খায় এবং তার ফলে সেই কাঁচ ভেঙে যায়। ড্রাইভারের মাথায়ও উইন্ডশিল্ডের কাছে ধাক্কা লাগে এবং তার মুখ রক্তাক্ত হয়ে যায়। পিছনের সিটে ছিল প্রভুপাদ অবিচলিতভাবে বসে থাকেন, তার মুখ ভীষণ গম্ভীর। ব্রহ্মানন্দ মানসিক আঘাতে হঠাৎ ছিল প্রভুপাদকে জড়িয়ে ধরে যেন সে তাকে রক্ষা করতে যায়, যদিও তখন বিপদ কেটে গেছে। ব্রহ্মানন্দ গাড়ি থেকে লাফিয়ে পড়ে কোন গাড়ি থামাবার চেষ্টা করে এবং পুষ্টকৃষ্ণ গাড়ি থেকে নেমে পিছনের দরজাটি খোলে। সেখানে সে দেখতে পায় যে ছিল প্রভুপাদের মুখে একটু চোট লেগেছে, তার পা থেকে রক্ত পড়ছে এবং তার পায়ের কাছে ভাঙ্গা কাছের টুকরো পড়ে আছে। ছিল প্রভুপাদ তখন কিছু বলেননি, অথবা তিনি যে কেমন বোধ করছেন তার কোনো আভাস দেয়নি। হঠাৎ পুষ্টকৃষ্ণ বুঝতে পারে যে পথের বাকি গাড়িটি যে এইভাবে দুর্ঘটনা বলি হয়ে দাঁড়িয়ে আছে তা অত্যন্ত বিপজ্জনক। তাই সে রাস্তার উপর ব্রহ্মানন্দের সঙ্গে দাঁড়িয়ে অন্যান্য গাড়িগুলিকে সাবধান করে দিতে থাকে এবং কাউকে থামাবার চেষ্টা করতে থাকে। সেই দুটি গাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল এবং বক্স ওয়াগনের যাত্রী পুরুষ এবং মহিলা দুজনেই আহত হয়েছিল। অচিরেই গাড়ির চলাফেরা থামতে থাকেন এবং আহত ব্যক্তিরা যখন সাহায্যপ্রাপ্ত হয় তখন শ্রীল প্রভুপাদ এবং তার ভক্তরা একটি গাড়িতে করে মন্দিরে ফিরে যান। হরিকেশ অত্যন্ত উৎকণ্ঠিত ভাবে প্রতীক্ষা করছিল। সে ভাবছিল প্রভুপাদের আসতে এত দেরি হচ্ছে কেন। হঠাৎ প্রভুপাদ সেখানে প্রবেশ করলেন। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তার হাঁটুতে বেশ কষ্ট হচ্ছে এবং তিনি কোনো কথা বলছিলেন না। হরিকেশ যখন দেখতে পায় যে তারা তিনজনই আহত হয়েছেন তখন সে চিৎকার করে উঠে, হায় ভগবান, কি হয়েছে, কি হয়েছে? কিন্তু শ্রীল প্রভুপাদ নিঃশব্দে ঘরের দিকে এগিয়ে যান এবং তারপর বসে পড়েন। সেই আঘাতে শুশ্রূষা করার জন্য একটি ভক্ত ব্যান্ডেজ নিয়ে আসে। শ্রীল প্রভুপাদের থুতনিতে হাতে এবং পায়ে আঘাত লেগেছিল আর পুষ্টকৃষ্ণ এবং ব্রহ্মানন্দ মাথায় আঘাত পেয়েছিল। দুর্ঘটনার পর থেকে শ্রীল প্রভুপাদ কোনো কথা বলেননি। অবশেষে তিনি বলেন, অসন্নপি কেশদ আসো দেহ, এবং তিনি অনুবাদ করেন, এই জড় দেহটি গ্রহণ করা মাত্রই কত রকমের দুঃখ দুর্দশা এসে উপস্থিত হয়। আমরা শান্তিপূর্ণভাবে গাড়িতে বসেছিলাম আর তার পর মুহূর্তেই সংঘর্ষ। তিনি সংক্ষেপে সেই দুর্ঘটনা সম্বন্ধে বলেন এবং ব্রহ্মানন্দ স্বামী বলে যে দুর্ঘটনার ঠিক আগে ছিল প্রভুপাদ কিভাবে ছড়িটি জড়িয়ে ধরেছিলেন, তা না হলে হয়তো তার আরো গুরুতর আঘাত লাগতো। একটি চুন আর একটু হলুদ নিয়ে এসো, ছিল প্রভুপাদ বলেন। সে দুটি মিশিয়ে গরম করো। ছিল প্রভুপাদ আবার ভগবত দর্শন এবং ব্যবহারিক ওষুধের কথা বলছিলেন। সেটি ছিল এক অত্যন্ত ভীতিজনক ঘটনা, কিন্তু প্রভুপাদ ভক্তদের বলেছিলেন কীর্তন করতে। তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করেছেন। দুটি গাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় তাদের আঘাত লেগেছিল খুবই কম। শরীরের 3 জায়গায় হলুদের প্রলেপ লাগানো প্রভুপাদ রণবীরের মতো বসেছিলেন। আর হরিকেশ তখন শ্রী চৈতন্য চরিতামৃত থেকে ছিল হরিদাস ঠাকুরের তিরোধানের বর্ণনা জুড়ে জুড়ে পাঠ করছিল। ছিল প্রভুপাদ ভ্রমণের বিপদ সম্বন্ধে বলতে শুরু করেছিলেন এবং তার ব্যাপক ভ্রমণ পরিকল্পনা তাদের মতামত জানতে চেয়েছিলেন। শ্রীমৎ ভাগবত এবং অন্যান্য বৈষ্ণব সাহিত্য অনুবাদ করার যে কার্য বার্তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাড়িতে করে ঘুরে বেড়ানোর বিপদের ঝুঁকি নেওয়ার তার কোনো প্রয়োজন ছিল না। তিনি বোম্বে যাওয়ার আগে নাইরোবি যাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু এখন তিনি বলছেন সেই পরিকল্পনা তিনি বাতিল করে দেবেন। তিনি বলেছিলেন যে তিনি কখনো বোম্বাই ছেড়ে যেতে চাননি, কিন্তু যেহেতু আফ্রিকাতে ওরা এতগুলি অনুষ্ঠানের আয়োজন করছিল তাই আসতে বাধ্য হয়েছিলাম। হয়তো এই দুর্ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে তার এখন ভারতে ফিরে যাওয়া উচিত। পরের দিন সকালে ব্রহ্মানন্দ স্বামী এবং পুষ্টকৃষ্ণ স্বামী কুড়িয়ে কুড়িয়ে চলছিল। হাঁটুতে আঘাত পাওয়া সত্ত্বেও ছিল প্রভুপাদ যথারীতি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আবার তিনি ভক্তদের সঙ্গে আলোচনা করেন। তিনি
নাইরোবিতে যাবেন, না ভারতে ফিরে যাবেন। নাইরোবি ইসকন কেন্দ্রের প্রেসিডেন্ট চেবন যুক্তি দেখিয়েছিলেন যে শিল প্রভুপাদ নাইরোবি যাওয়া উচিত। সে বলে যে সেখানকার ভক্তরা তার আগমনের প্রতীক্ষা করছে এবং তারা অনুষ্ঠানগুলি ইতিমধ্যে আয়োজন করে রেখেছে। শিল প্রভুপাদ যদি এখন তার যাত্রা স্থগিত করে দেন তাহলে হয়তো দীর্ঘকাল সেখানে যাবেন না। অন্যরা মন্তব্য করছিল যে শিল প্রভুপাদের এখন যাওয়া সম্বন্ধে অনুরোধ করার কোনো প্রশ্নই ওঠে না, তার এখন বোম্বে ফিরে যাওয়া উচিত। শিল প্রভুপাদ উভয় মতই শুনেন, কিন্তু দুর্ঘটনা আঘাত থেকে সেরে ওঠার চাইতেও নাইরোবির ভক্তদের নৈরাশ্যের অধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি নাইরোবি যেতে মনস্থ করলেন, কিন্তু নাইরোবিতে কয়েকদিন থাকার পর শিল প্রভুপাদ ভারতে যাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে ওঠেন। বোম্বাইয়ের পরিচালনা বিশৃঙ্খলা এবং বাড়ি তৈরির মালপত্র কর্মচারী, স্টোর কিপার এবং চৌকিদারেরা চক্রান্ত করে চুরি করে নিয়ে যাচ্ছে। শিল প্রভুপাদ যখন সেই কথা শুনেন তখন তিনি এতই বিষণ্ণ হয়ে পড়েন যে তিনি অনুবাদ করা বন্ধ করে দেন, এমনকি তিনি খাওয়া পর্যন্ত বন্ধ করে দেন। তিনি গভীরভাবে সেই বেদনা অনুভব করেছিলেন। অনেক ভক্ত সেই চুরির কথা জানতো না। ব্রহ্মানন্দ স্বামী যখন প্রভুপাদকে জিজ্ঞাসা করে তিনি খাচ্ছেন না কেন, তিনি উত্তর দেয়, আমার টাকা যখন চুরি হয়ে যাচ্ছে তখন আমি খাবো কি করে। বোম্বাই 1 নভেম্বর রাত 1টার সময় নাইরোবি থেকে শিল প্রভুপাদ প্লেন বোম্বাইয়ে এসে পৌঁছায়। এত রাত্র হওয়া সত্ত্বেও ঘনিষ্ঠ আজীবন সদস্য শিষ্য, এমনকি সেই অঞ্চলের বেশ কয়েকজন বাসিন্দা মন্দিরে তাকে সংবর্ধনা জানান। সকলেই যখন তার ঘরে প্রবেশ করে তখন তিনি তাদের বলেন যে কয়েকদিন আগে তার একটি বড় রকমের দুর্ঘটনা ঘটে গেছে এবং তিনি তার হাঁটুর দাগটি তাদের দেখান। তিনি বলেন যে ফিরে এসে তিনি খুব স্বস্তি বোধ করছেন। বোম্বাই থেকে লেখা একটি চিঠিতে তিনি লিখেছিলেন, সেটি ছিল একটি সাংঘাতিক দুর্ঘটনা, কিন্তু শ্রীকৃষ্ণ রক্ষা করেছেন। এখানকার মন্দির তৈরির কাজ শেষ করার জন্য হয়তো আমি এখানে কিছুদিন থাকবো। শিল প্রভুপাদ তৎক্ষণাৎ তার কাজ শুরু করেছিলেন। তিনি ইঞ্জিনিয়ারকে ছাড়িয়ে দেন, যার গাফিলতির জন্য কাজ অত্যন্ত মন্তর গতিতে হচ্ছিল এবং বাড়ি তৈরির জিনিসপত্র চুরি হচ্ছিল। প্রথমে কোনো কোন কনস্ট্রাকশন কোম্পানিকে ভাড়া করতে প্রভুপাদ চান। তিনি তিনি চেয়েছিলেন কয়েকজন সাব কন্ট্রাক্টরকে কাজ দিয়ে সুরভি যেন সমস্ত প্রকল্পটি পর্যবেক্ষণ করে, তবে তা কার্যকরী হচ্ছিল না। শিল ওকে ওকে প্রভুপাদ তো প্রভুপাদের ভগবানের প্রতি যে বিশ্বাস, এত বড় অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও প্রভুপাদ দৃঢ় প্রতিজ্ঞ। পরদিন আবার মর্নিং ওয়ার্ক ইভেন্টে গিয়েছে। প্রভুপাদের কিরকম ভগবানের প্রতি বিশ্বাস দেখুন, আবার প্রোগ্রাম মিস করছে না। তো এই জন্য প্রভুপাদ আমাদেরকে এরকম কঠিন পরিস্থিতিতেও কি করে ভগবানকে স্মরণ করা যায় সেটা শিখাচ্ছেন। আমরা মানে কি করতাম, একটু ব্যথা লাগলে 2-3 দিন বিছানায় পড়ে থাকি। আর প্রভুপাদ দেখুন, হাঁটু থেকে রক্ত পড়েছে, থুতনি থেকে, শরীর থেকে, তারপরও প্রচার কার্য বন্ধ করেননি। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আগামীকাল পালন সবাই 8:30 থেকে 12টার মধ্যে পালন করবেন। এখানে আমরা শেষ করি তাহলে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তর বৈষ্ণব বৃন্দা কি জয়। নিত্যায় গৌর প্রেমানন্দে হরি হরি।